সততার পুরস্কার। সততার পুরস্কার এই সততার পুরস্কার যে হচ্ছে হলো তোমাদের গল্পটি রয়েছে বা গদ্যটি রয়েছে, এই সততার পুরস্কার গদ্যটি, এই গদ্যটি আমরা হচ্ছে হলো স্লাইড আকারে নিয়েছি। আমাদের শব্দের অর্থ, লেখক পরিচিতি, বহু নির্বাচনী প্রশ্ন, পাঠ পরিচিতি সবই আমরা রয়েছে। আমরা আস্তে ধীরে কিভাবে হচ্ছে হলো তোমাদের হচ্ছে গল্প পড়তে হয় কিভাবে, গল্প কিভাবে তোমরা হচ্ছে হলো পড়ে পরীক্ষায় ভালো করবা, এই সব বিষয়ে আমরা আস্তে আস্তে করে তুলে ধরবো। তাহলে আমি যেটা বলতে চাই, আমার স্টুডেন্ট, তোমরা একটু তোমাদের মাইক্রোফোনটা আনমিউট করে হচ্ছে হলো আমাকে বলো যে তোমরা সবকিছু ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা। জি স্যার। জি সবকিছু স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা। নোমান, তোমাকে ধন্যবাদ। জাহানারা মিম, তোমাকে ধন্যবাদ যে তোমরা ফিডব্যাক দিচ্ছ। আসলে একটা ক্লাস ইন্টারেক্টিভ হবে তখনই যখন আমরা হচ্ছে হলো আমি তোমার স্যার এবং হচ্ছে হলো তোমরা হচ্ছে আমার শিক্ষার্থীরা যখন হচ্ছে রেসপন্স করবা। তাহলে আমরা আমাদের ক্লাসটি শুরু করে দিচ্ছি। তো ক্লাস শুরু করার জন্যই আমরা হচ্ছে আমাদের এই পিডিএফ এ চলে যাব। আজকে আমাদের যে গল্পের বিষয় সেটি হচ্ছে সততার পুরস্কার। লিখেছেন কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বোঝা যাচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তাহলে যদি তোমাদের প্রশ্ন আসে সততার পুরস্কার এই গল্পটি লিখেছেন কে, তাহলে তোমরা অবশ্যই বলবা যে গল্পটি লিখেছেন ডক্টর মোহাম্মদ এই শহীদুল্লাহ। এই যে লেখক এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ইনি এই সততার পুরস্কার গল্পটি লিখেছেন। তাহলে আমরা প্রথমেই হচ্ছে হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে একটু জানবো। তো তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নেই। আমি রওনক আল ওয়াসি, অনার্স এবং মাস্টার্স ঢাকা বিশ্ববিদ্যালয়ে করেছি এবং লেকচারার হিসেবে আছি রাজধানী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে। আর আমাদের যে আজকের টপিক সততার পুরস্কারে আমরা বলেছি এটা লিখেছেন কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তাহলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর আমরা একটু জীবন পরিচিতি জেনে নেই। পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে কবি পরিচিতি থেকে বা লেখক পরিচিতি থেকে। লেখক পরিচিতি থেকে, তাই তোমরা এখন ক্লাস সিক্সে আসো, সিক্সে থাকার সময় যদি তোমরা একটু ভালো করে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর এই কয়েকটা তথ্য যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে হচ্ছে দেখা গেছে যে এই কয়েকটি তথ্য যদি তোমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মনে রাখতে পারো, তাহলে দেখা গেছে যে তোমরা ভর্তি পরীক্ষায়, তোমাদের বোর্ডের এক্সামে, তোমাদের স্কুলের এক্সামে, অথবা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, জাহাঙ্গীরনগরের ভর্তি পরীক্ষা, এমনকি তুমি বিসিএস, বাংলাদেশের যে সর্বোচ্চ চাকরির পরীক্ষা বিসিএস, এই বিসিএসও কিন্তু হচ্ছে তোমরা এই হচ্ছে হলো এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ থেকে প্রশ্ন অ্যান্সার করতে পারবা। তাহলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর এই যে আমরা কি কি জানবো একটু দেখো। আমরা এখানে জানবো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কত সালে জন্মগ্রহণ করেছেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এখানে দেখা যাচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 1885 খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলায় পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেছেন। তাহলে তোমরা আমার সাথে একটু বলো তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কোথায় জন্মগ্রহণ করেছেন? মোহাম্মদ শহীদুল্লাহ 1885 খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলায় পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেছে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ যে তুমি সঠিক বলেছো। তো এই প্রশ্নগুলো অনেক সময় আসে যে পশ্চিমবঙ্গের কোন জেলা, কোন পরগনা, তো প্যারাগ্রাম 24 পরগনা জেলা, পশ্চিমবঙ্গ উনি জন্মগ্রহণ করেছেন। আর আমরা দেখি যে উনি তার লেখনীগুলো কি কি, তার আগে আমি তোমাদেরকে বলে রাখি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম কলেজ, এই এই প্রতিষ্ঠানগুলোতে হচ্ছে উনি অধ্যাপনা করেছেন। উনি হচ্ছে হলো এই যে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন, উনি বাংলা বিভাগে অধ্যাপনা করেন। তো এর পরবর্তীতে আমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে আর কি জানবো। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে আমরা আরো জানবো যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কি কি লিখেছেন। একজন মানুষ মহিরুহু, একজন মানুষ অনেক বেশি বিখ্যাত, এটা আমরা কিভাবে নির্ভর করি বা এটা আমরা কিভাবে ঠিক করি? আমরা ঠিক করি যে ওনার লেখনীগুলো কি কি, উনি কি কি লিখেছেন। আমার মনে হয় যে তোমরা একটু একটু করে আমার কথা বুঝতে পারছো। জুমে তো তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না, তাই না? না। আচ্ছা, তাহলে আমরা এই বিষয়গুলো একটু দেখি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ
কি কি লিখেছেন উনি হচ্ছে শেষ নবীর সন্ধানে, গল্প মঞ্জুরি উনি লিখেছেন। এছাড়াও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 17টি ভাষায় পারদর্শী ছিলেন। ওনাকে বহু ভাষাবিদ বলা হয়। উনি অনেক ভাষায় কথা বলতে পারতেন, অনেক ভাষায় বঙ্গানুবাদ করতে পারতেন। ওনার এটি একটা বিশেষ গুণ ছিল। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে শেষ নবীর সন্ধানে, গল্প মঞ্জুরি, এগুলো কে লিখেছেন, তখন আমরা বলবো যে এগুলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লিখেছেন। তোমরা হচ্ছে কথা বলিও না বা সাউন্ড করিও না, তাহলে ক্লাসে অন্যান্যদের অসুবিধা হয়। আহ, হ্যাঁ, তাহলে আমরা যেখানে ছিলাম, যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর হচ্ছে হলো কোন বিষয়টি হচ্ছে হলো পরীক্ষায় পরীক্ষায় প্রশ্ন আসে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে আমরা জানবো যে শেষ নবীর সন্ধানে, গল্প মঞ্জুরি, ওগুলো ওনার খুবই জনপ্রিয় বা বিখ্যাত গ্রন্থ। এর পাশাপাশি উনি কি করেছেন, এর পাশাপাশি উনি এর পাশাপাশি উনি আহ, শিশু সাহিত্য পত্রিকা শিশু সাহিত্য পত্রিকা উনি আঙ্গুর, এই যে শিশু সাহিত্য পত্রিকা আঙ্গুর যে আছে, এটি উনি সম্পাদনা করেছেন। বা সম্পাদনা মানে কি? সম্পাদনা মানে যে সব কিছু দেখাশোনা করে, যে সম্পাদক মানে নির্দেশক। এই সম্পাদনা, সম্পাদক, লেখক, এই যে শেষে অপ্রত্যয় বা শব্দের শেষে যে এই শব্দগুলো, এগুলো মানে বোঝায় পারদর্শী। উনি সম্পাদক। সম্পাদক মানে কি? উনি সম্পাদনা বা কোনো কিছু তদারকি করায় পারদর্শী। তাহলে এই যে দেখো, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ শিশু আঙ্গুর পত্রিকা সম্পাদনা করেন। তাহলে আমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লেখক পরিচিতি নিয়ে অনেক কিছু অনেকক্ষণ এই কয়েক মিনিট ধরে বললাম। কি কি বললাম আমরা? আমরা বললাম লেখক পরিচিতিতে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 1885 সালে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। উনি বহু ভাষাবিদ ছিলেন। ভাষাতত্ত্বে ওনার অনেক অগাধ পাণ্ডিত্য ছিল। উনি কলকাতা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে অধ্যাপনা করেন। ওনার বিখ্যাত গ্রন্থ কি? শেষ নবীর সন্ধানে, গল্প মঞ্জুরি। এবং উনি সম্পাদনা করেন কি? উনি সম্পাদনা করেন আঙ্গুর পত্রিকা। আর ওনাকে ডেডিকেট করে, ওনাকে ওনার স্মরণে বা ওনার সম্মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্র হলের নাম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল রাখা হয়। তাহলে আমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে একটু জেনে আসলাম। তো আমাদের আজকের যে পড়াটা, আমাদের আজকের পড়া হচ্ছে আহ, আমাদের আজকের আহ, পড়া হচ্ছে আজকে আমাদের পড়া হচ্ছে সততার সততার পুরস্কার। এই হচ্ছে হলো আহ, গল্পটি। তো এই গল্পটি আমরা জানবো, এই গল্পটি কিভাবে পড়লে সবচেয়ে স্মার্ট ওয়েতে ডিল করা যায়। তোমাদের মধ্যে থেকে একজন একটু আমাকে বলো তো, আহ, যে হচ্ছে হলো যে তোমরা গল্প কিভাবে পড়ো। মানে কোনো একটা, যে তোমাদের সিক্স থেকেই তো মূলত পুরো গল্প, পুরো পদ্য বা কবিতা আলাদা আলাদা ভাবে, তারপরে বাংলা গ্রামার বা বাংলা ব্যাকরণ আলাদা আলাদা ভাবে যে শিখতে হয়, এই শেখাটা আমরা কিভাবে শুরু করলে অনেক অল্প সময়ের মধ্যে অনেক বেশি জ্ঞান নিতে পারবো বা অনেক ভালো বুঝতে পারবো। তাহলে এখানে কয়েকজন তোমরা আছো, তার মধ্যে থেকে আফিয়া। আফিয়া, তুমি একটু আমাকে বলো তো, যে তুমি একটা গল্প যে আগেও পড়ছো, 3 4 5-এ পড়ে আসছি আমরা। তাহলে এই সততার যে পুরুষের গল্পটা আছে, এটা কম সময়ের মধ্যে সবচেয়ে ভালোভাবে সুন্দরভাবে পড়ে সৃজনশীল প্রশ্নের উত্তর আমরা করতে পারবো কিভাবে? তাহলে আফিয়া, তুমি একটু আমাকে বলো তো, শেয়ার করো, সবাই একটু আমরা শুনি যে আফিয়া কি বলে। স্যার, প্রশ্নটা আবার একটু বলেন তো। হ্যাঁ হ্যাঁ, আমি প্রশ্নটি বলতেছি, দেখো। আমি বলতেছি যে এই যে গল্প আছে, তুমি গল্পটা পড়ো কিভাবে? মানে একটা গল্প পড়তে হয় কিভাবে? তুমি কি গল্পটা হাতে পেলে বা বইয়ের মধ্যে পাওয়ার সাথে সাথে গল্পটা পড়ো, না শব্দের অর্থ পড়ো, পাঠ পরিচিতি পড়ো, লেখক পরিচিতি পড়ো, কোনটা পড়ো? স্যার, আমি তো আগে গল্পটাই পড়ি। হ্যাঁ, আমরা তো সবাই গল্পটাই পড়ি।
কিন্তু তোমার কি এমন হয় না যে গল্প পড়ে কয়েকটা শব্দের অর্থ বুঝতে পারা যায় না, কয়েকটা লাইন আছে বুঝতে পারা যায় না, এমন হয় না? হ্যাঁ স্যার, তখন আমি শব্দার্থ গুলো পড়ি। আচ্ছা, তখন তুমি শব্দার্থগুলো পড়ো। তাহলে শব্দার্থ পড়লে ওই যে অর্থ শব্দগুলো আমরা জানি না, ওই শব্দগুলো সম্পর্কে আমরা তখন হচ্ছে হলো বুঝে যাই যে গল্পের মধ্যে শব্দগুলো কি বলছে, তাই না? হ্যাঁ। হ্যাঁ, এইটাই হচ্ছে পড়ার সবচেয়ে স্মার্ট ওয়ে। কিন্তু এইটার সাথে আমি একটু তোমাকে অ্যাড করে দেই, একটু ভালো করে বলে দেই, দেখো কিভাবে পড়বো আমরা। তাহলে আমাদের এই দেখো যে হচ্ছে হলো সততার পুরস্কার যে গল্পটি রয়েছে, এই গল্পের মধ্যে তোমরা একটু খেয়াল করো যে গল্পটা শুরু করলাম আমরা। এই গল্পের মধ্যে হচ্ছে হলো এই যে সততার পুরস্কার আমরা বলতেছি, এই গল্পটা আমরা এখান থেকে পড়া শুরু করতেছি। এখন এই গল্পটা শুরু করার সময়ে আমরা কিভাবে পড়বো? আমরা সবার আগে যেটা করব, আমরা এই গল্পটা পড়বো তো অবশ্যই, আগে মন চাইলে একবার দেখে নিলাম, পড়ে নিলাম, এটা ঠিক স্যার আছে। আমি স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, একটু বড় করলে ভালো হয়। আচ্ছা, তুমি স্ক্রিনটা দেখতে পাচ্তেছো না? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা আচ্ছা আচ্ছা, স্ক্রিনটা দেখতে পাচ্ছ না, আমি একটু ঠিক করলাম, আমি স্ক্রিনটা একটু বড় করে দিছি, এখন দেখো তো দেখা যাচ্ছে কিনা। স্ক্রিনটা একটু আমি বড় করে দিছি, আমার মনে হয় যে এখন স্পষ্ট দেখা যাচ্ছে। জি। আচ্ছা আচ্ছা, দেখো, তাহলে আমরা বলতেছি একটা গল্প আফিয়া কিন্তু আমাদেরকে বললো যে স্যার আমি তো আগে গল্পটা পড়ে ফেলি, ওখানে কিছু শব্দ আছে যেগুলো আমি জানি না, আমি ওই শব্দের অর্থগুলো একটু দেখে নেই। তাহলে এভাবে আমি পুরো গল্পটা পড়ে ফেলতে পারলাম। তাহলে এখানে এখন দেখো এই যে সততার পুরস্কার, আমরা তো গল্পটা পড়বই, কিন্তু স্মার্ট কোনটা, অল্প সময়ের মধ্যে ভালো জানা যায় কোনটা? তোমরা একটু আমাকে বলো, কোনো জিনিস একবার পড়লে বেশি ভালো জানা যায়, না দুইবার পড়লে বেশি ভালো জানা যায়? অবশ্যই দুইবার পড়লে ভালো জানা যায়। আর দুইবার পড়লে ভালো জানা যায় কিভাবে? এটাকে বলে রিমাইন্ড করা বা স্মরণ করা। তাহলে সততার পুরস্কারে আমরা অনেক শব্দ আছে যেগুলো জানি না, ওইটা তো আমরা জানি, কিন্তু ওইটা আগে আমরা শব্দের অর্থে গিয়ে দেখে নিব। আমাদের যে শব্দের অর্থ আছে, এই শব্দের অর্থে গিয়ে আমরা দেখে নিব। কিভাবে দেখে নিব? একটু দেখো এখানে, এই যে আমাদের শব্দের অর্থগুলো আছে, এই যে শব্দের অর্থগুলো আছে এখানে দেখো, প্রথমে ধবল মানে সাদা, এক প্রকার চর্মরোগ এভাবে বলা আছে। তারপর আমির, এই যে এই শব্দটা, এই শব্দটা কিন্তু সিক্সের জন্য সবার জন্যই মোটামুটি কম বেশি সবার জন্যই দেখো নতুন শব্দ। আমির মানে এখানে বলা হচ্ছে ধনবান। আমির মানে কি হচ্ছে? ধনবান, বা যার অনেক টাকা পয়সা, যে একটু ধনী। তারপর কসম মানে শপথ, যদি হিন্দিতে বলা হয় কসম করলাম আমি, আমরা তো বাংলায়ও বলি আমার কসম বা আমার শপথ, কসম মানে কি শপথ। তারপরে এখানে দেখো পুঁজি, পুঁজি মানে সম্বল বা মূলধন, পুঁজি মানে কি সম্বল বা মূলধন। দোহাই মানে কি শপথ বা কসম। তারপর হচ্ছে বেজার, বেজার মানে অসুখী। এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলো আমরা একটু জেনে নিলাম। আগে কি করব, গল্প তো আমি পড়বো, ভালো লাগলে গল্পটা পড়ে নিলাম, কিন্তু সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে, আমি তো ওইখানে ওই গল্পতে কি তো অনেকগুলো শব্দ আছে যেগুলো আমি জানবো না বা আমি তো জানি না। আগে কি করব, আমরা শব্দের অর্থগুলো একটু দেখে নিব। শব্দের অর্থগুলো দেখে নিয়ে ধবল, তারপরে গাভিন, আমির, তারপর কসম, এগুলো আমি একটু শিখে নিলাম। শিখে নিয়ে আমি হচ্ছে হলো আমাদের যে গল্পটা আছে, ওই গল্পের মধ্যে আমরা চলে গেলাম। তাহলে এই গল্পটা আমরা যখন যে চলে গেলাম, এখন এই গল্পটা আমরা আহ একটু দেখো, এই যে গল্পটা আমরা চলে গেলাম, আমরা বললাম যে হচ্ছে হলো এই যে লাইনগুলা আছে, এই লাইনগুলা যে আছে একটু দেখো, এই লাইনগুলো সম্পর্কে আমরা বলতেছি। তাহলে গল্পটা শুরু করলাম আমরা এভাবে, সেকালে আরব দেশে তিনটি লোক ছিল। কয়টি লোক? এই তিনটি লোক। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, যে সততার পুরস্কার, এই যে গল্পটি রয়েছে এখানে কয়টা লোক, এই যে এটা কিন্তু একটা এমসিকিউ, এটা এটা একটা এমসিকিউ। ঠিক আছে, এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, যে তোমরা যখন পড়বা, ইফেক্টিভ মানে সবচেয়ে কার্যকরী, যে অল্প একটু পড়ায় ভালো পড়া। আমরা কিন্তু একটা গল্প একবার পড়ার পর অনেক দিন পর, তারপর তো কয়েকদিনের মধ্যে পড়ি না। দেখা গেছে যে একটা গল্প পড়ার পর আমরা 1 সপ্তাহ, 2 সপ্তাহ বা 1 মাস পরে গিয়ে আবার ওই কবিতাটা রিভিশন দিই, অনেক সময় দেই না, পরীক্ষার আগে পড়ি। তাহলে তুমি যখন প্রথমবার পড়তেছো, তখন তুমি রঙিন কলম দিয়ে দাগিয়ে দাগিয়ে পড়বা। এই যে যেমন এখানে দেখো তিনটি, এই শব্দটি গুরুত্বপূর্ণ, তা ওখানে আমরা লাল কালি বা বা সবুজ কালি বা হাইলাইটার মানে উজ্জ্বল উজ্জ্বল যে কলমগুলো রয়েছে, কলমগুলো দিয়ে আমরা হাইলাইট করলাম।
হাইলাইট করে আমরা তিনটি এখানে হাইলাইট করলাম যে এখানে কয়টি লোকের কথা বলেছে, তিনটি। তারপর এই তিনটি লোকে কোন কোন বিষয়ের এই তিনটি লোক, এখানে দেখো একজন বলা হচ্ছে সর্বাঙ্গে ধবল, একজনের মাথায় টাক, আরেকজনের হচ্ছে দুই চোখ অন্ধ। তাহলে সততার পুরস্কার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যে গল্পটি লিখেছেন, এই গল্পতে তিনটি লোকের বিষয়ে বলা হচ্ছে। একজন হচ্ছে ধবল রোগী, একজন হচ্ছে টাক মাথার লোক, একজন হচ্ছে অন্ধ লোক। এখন ওই যে আমি বললাম শব্দের অর্থ আগে দেখে আসতে হবে বা শব্দের অর্থ একটু পড়তে হবে। শব্দের অর্থ কেন পড়তে হবে, এখানে দেখো সর্বাঙ্গে ধবল, এই ধবল শব্দটা কিন্তু আমরা আগে শুনি নাই। এখানে দেখো আমরা মাথায় টাক, টাক মানে একটু বুঝতেছি মানে কি হয়, অন্ধ, অন্ধ মানে আমরা বুঝতেছি, কিন্তু আমরা বলতেছি যে সর্বাঙ্গে ধবল, এই ধবল মানে কিন্তু আমরা হঠাৎ করে বুঝতেছি না। তাহলে কোনটা ভালো, শব্দের অর্থটা একটু আগে দেখে নিয়ে গল্পটা পড়া ভালো, না গল্প পড়তে পড়তে শব্দের অর্থ পড়া ভালো? আমার মনে হয় তো আগে শব্দের অর্থটা একটু দেখে নিয়ে এসে গল্পটা পড়লে ভালো। এখানে কিন্তু আরো একটা উপকার আছে। কি উপকার জানো? উপকারটা হচ্ছে প্রথমে তুমি একবার শব্দগুলা পড়লা, একবার পড়া হলো, আবার গল্প পড়তে আসলো, ও আচ্ছা ধবল মানে তো আমি আহ সাদা রোগের মানুষ বা ধবল রোগের মানুষ বা সাদা চামড়া হয়ে যায় এমন মানুষ, এই যে বুঝি, এটা কিন্তু তোমার একবার মাথায় কাজ করলো। তাহলে ধবল কথাটা কিন্তু তুমি দুইবার দেখলা, দুইবার শুনলা, দুইবার পড়া হলো। তাহলে একবার পড়লে বেশি পড়া হয় না দুইবার পড়লে বেশি পড়া হয়? অবশ্যই দুইবার পড়লে বেশি পড়া হয়। তাহলে আমরা এখানে এই গুরুত্বপূর্ণ এমসিকিউটা পেয়ে গেলাম যে একজন ধবল, একজন মাথায় টাক, একজন অন্ধ। তাহলে এটা আমি হাইলাইট করে রাখলাম। হাইলাইট করার পর আমি হচ্ছে হলো একটু নিচে আরো আমরা যাচ্ছি যে নিচে হচ্ছে হলো কি আছে, তোমরা একটু আমার সাথে থাকো এবং একটু মনোযোগ দাও। আচ্ছা, দেখো এখানে হচ্ছে হলো আমরা যেটা বলতেছি, এই আমরা যেটা বলতেছি, হ্যাঁ এখানে দেখো আমরা যেটা বলতেছি যে এই যে এই যে আমরা বলতেছি তোমাদের কি অসুবিধা হচ্ছে বা তোমরা কি বুঝতে পারতেছো না এমন কেউ আছো, বা আমি দ্রুত বলে যাচ্ছি স্যার অনেক দ্রুত কথা বলছেন, আমি তো বুঝতেছি না স্যারের কথা, এমন কি হচ্ছে নাকি? হলে একটু জানাও তো, একটু লেখো তো, কমেন্টে লেখো যে কোনো বুঝতে অসুবিধা হচ্ছে কিনা তোমাদের। ওয়ালাইকুম স্যার, লেখাটা যদি আরেকটু বড় হইতো তাহলে ভালো হইতো। হ্যাঁ হ্যাঁ, আমি লেখাটা আরো বড় করে দিচ্ছি, আরো একটু বড় করে দিচ্ছি লেখাটা। ক্লিয়ার আসতেছে না আর কি। হ্যাঁ হ্যাঁ, আমি লেখাটা বড় করছি, আমি এই যে দেখো লেখাটা একটু বড় করে দিচ্ছি, এই যে দেখো। হ্যাঁ এই যে, এখন তো মনে হয় অসুবিধা হচ্ছে না, তাই না? এখন কি তোমাদের স্ক্রিনে লেখাটা বড় দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এখন দেখো আমরা বললাম আমাদের এই তিনটি, এই শব্দটা ইম্পর্টেন্ট, তারপরে এই লাইনটা ইম্পর্টেন্ট, এটা আমরা হাইলাইটেতে হাইলাইট করলাম। তারপরে আমরা পড়লাম যে হচ্ছে হলো ফেরেশতা একজন আসলেন। তোমরা তো আমার মনে হয় গল্পটা আমরা আগেই বলেছি যে আজকে আমরা সততার পুরস্কার নিয়ে কথা বলবো, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তোমরা একটু হয়তো দেখেছো। আর গল্পটা কিন্তু অনেক ছোট, তা আমার মনে হয় দেখছো। তারপরেও আমি তোমাদের বোঝার সুবিধাটা একটু একটু করে আলোচনা করতেছি। ফেরেশতা আসলো, ফেরেশতা কিসের তৈরি? ফেরেশতা হচ্ছে নূরের তৈরি। মানে গল্পটায় বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তিনজন মানুষ আছে, তিনজন মানুষের ওপর একজন ফেরেশতা আসছেন। ফেরেশতা এসে তিনজন মানুষকে পরীক্ষা করতেছে। পরীক্ষায় একজন মানুষের একটা সমস্যা আছে, যিনি সর্বাঙ্গে ধবল, একজন মানুষ আছে যিনি মাথায় টাক, আরেকজন মানুষ আছে দুই চোখ অন্ধ। ফেরেশতা কি করতেছেন? ফেরেশতা নূরের তৈরি। এই যে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, যে ফেরেশতারা কিসের তৈরি হয়? নূরের তৈরি। এটাও আমরা হাইলাইটার বা রঙিন কলম দিয়ে দাগিয়ে রাখবো। কেন রাখবো? কারণ একটা গল্প পড়ার পর, আমি কিন্তু আগেও বললাম, একটা গল্প পড়ার পর আমরা কিন্তু আরেক দিন বা পরের দিন বা এক সপ্তাহের মধ্যে পড়ি না, অনেক দিন পর ঘুরে এসে আবার পড়ি, বা শুধু পরীক্ষার আগেই পড়ি। তাহলে আমরা যখন রঙিন কলম দিয়ে দাগিয়ে রাখবো, তাহলে যখন আমি পরবর্তীতে পড়তে আসবো তখন আমি বুঝে যাব যে আমি তো আগে পড়ছিলাম, এই লাইনটা আমার জন্য ইম্পর্টেন্ট। তাহলে দেখো নূরের তৈরি ফেরেশতা আসলেন, এসে সবার আগে যে এই যে ধবল রুগী আছেন, ওই ধবল রুগীকে বললেন যে আপনার কিসের অসুবিধা, আপনি কেন এত অসুখী? তো উনি বললেন আমার তো ধবল রোগ, আমার নিকটে কেউ আসে না, আমাকে সবাই ভালোবাসে না, আমার গায়ের রংটা একটু ভালো করে দেওয়া যায় কিনা, আমাকে সবাই কি করে, ঘৃণা করে,
আমাদের স্লাইডে পরবর্তীতে তোমরা দেখতে পাবা প্রশ্নের মধ্যে এই কথাটা বলা আছে। আমি কিন্তু তখন ধরবো যে ধবল রুকিকে সবাই কি করে, তখন কিন্তু তোমাদের পারতে হবে। তখন কিন্তু অবশ্যই বলতে হবে যে ধবল রুকিকে সবাই ঘৃণা করে। ধবল রুকি তার দুঃখের কথা ফ্রেস্তাকে বললো, এবং ফ্রেস্তা কি করলো, ফ্রেস্তা কি করলো, ফ্রেস্তা দেখো, ফ্রেস্তা হচ্ছে হলো এখানে একটা মিনিট আমি একটু লেখাগুলো একটু সরাই নেই। এখানে দেখো ফ্রেস্তা হচ্ছে হলো দেখো ফ্রেস্তা কিন্তু কি বললো, আমার গায়ের রং যদি ভালো হয়, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ নয়। ধবল রুকি উনি ফ্রেস্তা যদি কি চেয়েছেন, উনি বলেছেন যে আমার গায়ের রংটা যদি একটু ভালো হয়। তো ফেরেশতা কি করলেন, ফেরেশতা হচ্ছে ওনার গায়ের রং ভালো করে দিলেন। তারপর ফেরেশতাকে বলা হলো যে হচ্ছে হলো আপনি আর কিছু চান কিনা, আপনি আর কিছু কি চান, আপনি আর কিছু কি চান। এখানে আর কিছু চাওয়ার কথা কি বলা হয়েছে একটু দেখো। এখানে বলা হয়েছে যে আর কিছু কি চান, তখন বলা হয়েছে যে হ্যাঁ আমি একটু টাকা পয়সা অর্জন করতে চাই, আমি একটু বড় লোক হতে চাই। তাহলে ফেরেশতা ওনাকে বুদ্ধি দিলেন, বা ফেরেশতা জিজ্ঞাসা করলেন এখন তুমি কি চাও। তখন উনি বলেন আমি উট চাই, উট চাই। তাহলে ধবল রোগী কি চেয়েছেন, উট। তোমরা তোমাদের বইয়ের মধ্যেই এই যে যে ফাঁকা অংশ থাকে, এরকম যে ফাঁকা অংশ, এই ফাঁকা অংশগুলোর মধ্যে লিখতে পারো যে ধবল যে রুগী আছেন, ধবল যে রুগী, আমার একটু লিখতে অসুবিধা হচ্ছে, সমস্যা নেই। পরবর্তী স্লাইড গুলোতে আমরা চেষ্টা করব কিভাবে ভালো করে লেখা যায়। এই যে ফাঁকা স্লাইড জায়গাগুলো আছে, এই জায়গাগুলোতে তোমরা লিখে রাখবা যে ধবল রোগী উট চেয়েছেন ফেরেশতার কাছে। তারপর এরকম হচ্ছে টাকমাথার লোককে জিজ্ঞাসা করা হয়। টাকমাথার লোক উনি যিনি ছিলেন, উনি হচ্ছে হলো উনি ওনার টাকমাথা ভালো করার জন্য উনি ফেরেশতার কাছে চান, ফেরেশতা ওইটা ভালো করে দেন। তারপর ফেরেশতার কাছে বলা হয় যে এই যে দেখো আমার মাথায় চুল উঠে গেছে, যে আমার টাকটা সরিয়ে দেন, এটা বলা হলো। তা ওনার মাথায় চুল গজালো। তারপর দূত পুনরায় বললেন যে আপনি কি চান আমার কাছে, আর কি চান, আপনি কিভাবে বড় লোক হতে চান। তারপর ওনাকে বলা হলো যে আমি একটা গাভী চাই। তাহলে যিনি মাথায় টাক ছিল, টাক মাথার উনি, উনি কি এরকম এই যে বক্স করে এখানে লিখলাম টাক মাথার, টাক মাথার আহ টাক মাথার যিনি আছেন, টাক মাথার উনি কি চান, উনি হচ্ছে হলো একটা গাভী চান। এরকম এই যে তোমরা এভাবে বইয়ের পাশে লিখে রাখবা। বইয়ের পাশে লিখে রাখলে কি হবে, তাহলে তোমার এটা মনে থাকবে। আমি একটু মুছেই দিলাম কারণ আমাদের অনেক লিখতে হচ্ছে। তারপর একটা জিনিস দেখো যে তারপরে যে যে ফেরেশতা আছেন, ফেরেশতা হচ্ছে হলো যে আমাদের তৃতীয় ব্যক্তি আছে, তৃতীয় ব্যক্তির কাছে ফেরেশতা চলে গেলেন। তো দ্বিতীয় ব্যক্তির কাছে যখন যাওয়ার পর ফেরেশতা কি করলেন, ফেরেশতা তৃতীয় ব্যক্তির কাছে গেলেন। ফেরেশতা যে তৃতীয় ব্যক্তির কাছে গেলেন, তৃতীয় ব্যক্তির কাছে ফেরেশতা কি বললেন, ফেরেশতা একই কথা বললেন যে আহ আপনি কি চান, আপনি এত অসুখী কেন। তখন ফেরেশতা বললেন আমি তো অন্ধ, আমি চোখে দেখতে পারি না, আমার দুইটি চোখ কি ভালো করে দেওয়া যায় না। তখন ফেরেশতা বলেন যে অবশ্যই দুইটি চোখ ভালো করে দেওয়া যায়। তারপর ফেরেশতা হচ্ছে ফেরেশতার কাছে বললেন যে আপনি আমি কিভাবে ধনী হতে পারি। তখন ফেরেশতা বললেন আমি একটা ছাগল চাই, যে আমাকে ছাগল দেন। তা ফেরেশতা ওনাকেও ছাগল দিলেন। তাহলে ধবল রুগীকে দিলেন উট, টাক মাথার যিনি তাকে দিলেন গাভী। গাভী মানে কি, গাভী মানে হচ্ছে হলো গরু আছে না, গরুর স্ত্রীলিঙ্গ, এটাকে গাভী বলে। আমরা তো গাভী সবাই চিনি, আমরা তো ছবিতে সবখানে আমরা দেখেছি। আমাদের যে কুরবানির সময় আমরা গরু কুরবানি করি, তখন তো আমরা গরু মোটামুটি সবাই দেখি। গাভী আহ গরুর যে স্ত্রীলিঙ্গ তাকে বলা হয়। ওটা আমরা কিন্তু শব্দের অর্থ পেয়েছি। এই কারণে কিন্তু শব্দের অর্থ আগে দেখে নিতে হয়। তাহলে তুমি যখন গল্পটা পড়তেছো তখন তুমি বুঝতে পারতেছো। তাহলে বুঝলা শিক্ষার্থীরা কিভাবে একটা গল্প পড়তে হয়, কিভাবে নোট করতে হয়। তাহলে নোট করা থাকলে লাভটা কি, লাভটা হচ্ছে তুমি যখন পরীক্ষার আগে পড়তে আসবা, তখন এই গুরুত্বপূর্ণ অংশগুলো দেখলেই তোমার পড়াটা হয়ে যাবে। আমার কথা কি তোমরা বুঝতে পারতেছো, একটু শেয়ার করো তো। তা অন্ধ যে যিনি ছিলেন, তোমরা কমেন্টে লিখো অন্ধ যিনি ছিলেন তিনি ফেরেশতার কাছে কি চেয়েছেন। হ্যাঁ, তোমরা অনেকে লিখছো যে শাক চেয়েছে, ছাগল চেয়েছে। হ্যাঁ, ছাগল চেয়েছে, এটা সুন্দর উত্তর তোমরা করেছো। আহ আচ্ছা দেখো,
এই যে আমরা শব্দের অর্থ এখানে যে পেয়েছিলাম, এই দেখো শব্দের অর্থগুলো কি এখন কাজে লাগতেছে না? এই যে গাভীন, তারপর ধবল, তারপর হচ্ছে স্বর্গীয় দূত, এই যে নূর। কেন তাহলে, কেন শব্দের অর্থ আগে একবার দেখে নিব, বুঝতে পারলা তোমরা? আচ্ছা, আমরা আমাদের গল্পে চলে যাই। গল্পে তাহলে আমরা এখানে পেয়েছিলাম যে যে অন্ধ ব্যক্তি রয়েছেন, এই অন্ধ ব্যক্তি, এই যে অন্ধ ব্যক্তি উনি ছাগল চেয়েছিলেন। তারপর স্বর্গীয় দূত যিনি ছিলেন, ফেরেশতা যিনি ছিলেন, উনি কিছুদিন পর আবার আসছেন তাদের মন পরীক্ষা করার জন্য। এখন তো আল্লাহর কাছে ওরা কৃতজ্ঞ হওয়ার কথা যে আল্লাহ তো ওদেরকে আহ যেমন তাদের অসুস্থতা দূর করে দিছে, আল্লাহ তাদেরকে অনেক ধন সম্পদ দিছে, গাভী থেকে অনেকগুলা গাভী হয়েছে, উট থেকে অনেকগুলা উট হয়েছে, তারপর ছাগল থেকে অনেকগুলা ছাগল হয়েছে, ওনারা তো অনেক ধনী হয়ে গেছে। তাহলে ফেরেশতা কিন্তু আবার আসছেন, এসে ওনাদের মন পরীক্ষা করতেছেন যে ওনারা এখন কি বলেন। তাহলে স্বর্গীয় দূত এখন যখন আসলেন তখন একটা জিনিস দেখো তোমরা, এই দেখো একটা জিনিস দেখো, এই যে স্বর্গীয় দূত, তারপর দূত পূর্বে অন্ধলোকের কাছে আসলো। অন্ধলোক, আমি এক বিদেশি, বিদেশে আমার সম্বল ফুরায় গেছে, মানে উনি একটু নাটক করে এই মানুষজনের কাছে যাচ্ছেন যে আমি তো বিদেশি মানুষ, আমি তো অসহায়, এখানে আসছিলাম, আমার টাকা ফুরায় গেছে। আপনি অনেক, আপনি তো আগে অন্ধ ছিলেন, বা আপনি তো আগে ধবল রোগী ছিলেন, আপনার অনেক অর্থ কষ্ট ছিল, আমি যে অর্থ কষ্ট আছি, আমাকে একটু সাহায্য করেন না। তো ফেরেশতাকে কিন্তু ধবল লোকের উনি সাহায্য করে নাই। সেক্ষেত্রে উনি বলল যে আপনি আগে যেমন ছিলেন আপনি তেমনই হয়ে যাবেন। তারপর অন্ধ লোকের কাছে আসলেন, অন্ধ লোককে, অন্ধ লোক না, তারপর আসলেন হচ্ছে টাকমাথার লোকের কাছে। টাকমাথার ওনাকে বললেন যে আমি তো বিদেশি মানুষ, আমার পথের আহ টাকা ফুরিয়ে গেছে, আমি তো ফিরতে পারছি না আমার স্বদেশে, আমি তো আমার বাসায় ফিরতে পারতেছি না, আপনি যদি আমাকে সাহায্য করতেন। তা টাকমাথার মানুষ বলে আমি কিভাবে সাহায্য করব, আমি তো আপনাকে সাহায্য করতে পারবো না। তাহলে টাকমাথার মানুষকে উনিও ফেরেশতা বললেন যে আপনি আগে যেমন ছিলেন তেমন হয়ে যাবেন। তারপর সবার শেষে ফেরেশতা আসলেন অন্ধ ব্যক্তির কাছে। অন্ধ ব্যক্তির কাছে যখন উনি বললেন আমি একজন বিদেশি, বিদেশে আমার সম্বল ফুরিয়ে গেছে, এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে পৌঁছবার কোনো উপায় নেই, তখন আহ তখন দেখো এই যে অন্ধ মানুষ উনি কি বললেন, তিনি তোমার চক্ষু ভালো করে দিয়েছেন, আমি তোমাকে এই আল্লাহর দোহাই দিয়ে একটা ছাগল চাইতেছি, যেন আমি সেই ছাগল টাকা ছাগল বেচা টাকা দিয়ে দেশে ফিরতে পারি। তাহলে এখানে একটা লাইন তোমরা নোট করো যে আমরা আহ, স্যাররা যখন খাতা কাটি, শিক্ষকরা যখন তোমাদের খাতা কাটি, তখন কিন্তু আমরা চাই যে তোমার মধ্যে বইয়ের কথা থাকবে, বইয়ের পড়া থাকবে। আমরা কোন শিক্ষার্থীটাকে বেশি পছন্দ করি, যার মধ্যে বইয়ের কথা থাকবে, যে সে বইটা পড়ছে, বইয়ের ভাষায় একটু লিখতে পারে, সুন্দর করে গুছায় বলতে পারে, তাকে আমরা পছন্দ করি। তাহলে এটা বোঝার জন্য তোমরা কি করবা, এই যে লাইনগুলো আছে, এই গুরুত্বপূর্ণ লাইন, এই লাইনগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। আমরা এইভাবে যদি লিখতে পারি তাহলে সৃজনশীলে ভালো নাম্বার তুলতে পারবো। আমরা সৃজনশীলের স্লাইডে গিয়েও একটু শিখে নিব। আমরা 6:30 থেকে ক্লাস করতেছি, আমার মনে হয় ক্লাসটা তোমাদের কাছে বোরিং লাগতেছে না, একটু মজাই লাগতেছে। নতুন কিছু কি শিখতে পারতেছো তোমরা? অবশ্যই পারতেছো, তাই না? দেখো তো নতুন কিছু শিখলে কিনা। আমরা কিন্তু নতুন কিছু অলরেডি শিখে ফেলছি, অনেক কিছু শিখে ফেলছি। কিভাবে শিখছি, আমরা কিভাবে গল্প পড়তে হয় এটা একটু বুঝে নিচ্ছি। চালাকিটা কি, চালাকি বা শেখার বিষয়টা কি? শেখার বিষয়টা হলো আগে শব্দার্থ পড়ে নিব, তারপর গল্পটা পড়তে আসবো, গল্প পড়তে এসে যে শব্দের অর্থগুলো আমি জানি না, শব্দের অর্থ পড়ছি তখন একটু আমি পড়তে পারছি। তারপর অনেকদিন পর পর তো গল্প একটা পড়ি, তা অনেকদিন পড়ার জন্য কি করে রাখলাম, যেগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ ওইগুলো একটু নোট করে রাখলাম, একটু হাইলাইট করলাম, একটু দাগায় রাখলাম। দাগায় রাখার পর কি করলাম, একটু এমসিকিউ তখন তো আমি ভালো করলাম। এখন আমি সৃজনশীলে কেমন ভালো করলাম, সৃজনশীলে ভালো করার জন্য বইয়ের লাইনগুলা একটু ভালো করে মনে করার চেষ্টা করব, যাতে আমি ওই বইয়ের ভাষায় লিখতে পারি। বইয়ের ভাষায় যদি আমি খাতায় লিখতে পারি, স্যার মনে করবেন যা, না স্টুডেন্টটা পড়াশোনা করছে, ওই অনেক, এ ভালো নাম্বারটাই পাইছে, এ ভালো নাম্বারটা একে দেওয়া দরকার, কারণ এ তো বইয়ের কথা ভালো জানে, একে তো ভালো নাম্বার দেওয়াই উচিত। তাহলে বইয়ের কথা আমরা কিভাবে লিখবো? এইভাবে, আমি তোমাকে সেই আল্লাহর দোহাই দিয়ে একটা ছাগল চাইতেছি, আমি যেন সেই ছাগল বেচা টাকা দিয়ে দেশে ফিরিয়া যাইতে পারি। এখন দেখো আগের দুইজন ব্যক্তি, ধবল রুগী যিনি ছিলেন, টাকমাথার যিনি ছিলেন, তারা কিন্তু হচ্ছে কোনো সাহায্যই করেনি ফেরেশতাকে। এই জন্য ফেরেশতা কি বলছে দেখো,
তবে যেমন ছিলে আল্লাহ তোমাকে আবার তেমনই করিবেন। মানে তাদেরকে একটা অভিশাপ, অভিশাপ না মানে তাদের ভবিষ্যতে যে করুণ দশা চলে আসবে, যে একটা বিপদগামী একজন মানুষ বিপদে আছে, একজন মানুষ অসহায়, তাকে যে সাহায্য না করার বিষয়টা, এটার জন্য আল্লাহ যেমন আগে ছিল তেমনই করে দিবে। এই যে লাইনটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা দাগিয়ে রাখলাম। তারপর অন্ধ মানুষটি কি বলছে বা অন্ধ মানুষকে কি বলছে সেটা আমরা দাগিয়ে রাখলাম। এই লাইনগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলা সৃজনশীল প্রশ্নে আমরা উত্তর করার সময় কাজে লাগবে। তারপর অন্ধ মানুষটা এখন কি বলতেছে আমরা একটু দেখি। তখন সে বললো, হ্যাঁ ঠিক তো, আমি অন্ধ ছিলাম, পরে আল্লাহ আমাকে দেখিবার ক্ষমতা দিয়েছেন। আমি গরিব ছিলাম, তিনি আমাকে আমির করিয়াছেন। এই যে আমির, আমরা যে শব্দের অর্থ পড়ে আসলাম, আমির মানে কি ধনবান, যার টাকা পয়সা আছে, যে বড়লোক। তাহলে এখন তোমরা আমির শব্দের অর্থটা শব্দের অর্থে পড়তে গিয়ে একবার শিখছি আমরা, আবার এখানে গল্প পড়তে এসে শিখলাম, দুইবার শিখলাম। দুইবার শিখলে কি মুখস্থ হবে না? অবশ্যই মুখস্থ হবে। বা আরো একবার আমি দেখে নিলাম শব্দের অর্থটা, তাহলে কিন্তু তখনও মুখস্থ হলো। তাহলে আমি অনেক ভালো শিখলাম। এইটাই হচ্ছে একটু স্মার্টলি, একটু সহজভাবে গল্প পড়ার শেখার নিয়ম। আমি যখন তোমাদের মতো ছোট ছিলাম, তখন আমিও তোমাদের মতো পড়তাম। কিন্তু আমি যখন একটু বড় হলাম, আমার এক শিক্ষক আমাকে বুঝাইলে তুমি এভাবে পড়ো। আমি যখন পড়তে আসলাম তখন দেখলাম না, স্যার তো ভালোই বলছেন, স্যার তো ঠিকই বলছেন, এভাবে যদি পড়া শুরু করি তাহলে ভালো। আজকে তুমি সিক্সে আছো, সিক্সের বই, সেভেনের বই, এইটের বই, নাইনের বই, আবার 11 12-এর বই, একাদশ দ্বাদশ শ্রেণী মানে যেটা বলে, সব বইয়েতে কিন্তু গল্প থাকবে। এই গল্পগুলো কিন্তু যদি এভাবে পড়ি আমি, তাহলে কিন্তু আমি অনেক ভালো শিখতে পারতেছি। আশা করি তোমরা তোমাদের পরবর্তী জীবনে বা পরবর্তী ক্লাসে যে গল্পগুলো থাকবে বা পরবর্তী যে গল্পই থাকবে নেক্সট ক্লাসে, এভাবে একটু দেখে আসবা। দেখবা যে স্যার তো ঠিক বলছে কিনা একটু দেখি তো। আমি আশা করব তোমরা সবাই দেখে আসবা। জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা পেলাম। তাহলে এখন উনি কি বলতেছে দেখো, এটা কিন্তু বললো। তারপর অন্ধ লোকটার কথাটা একটু খেয়াল করো, দেখো, আল্লাহর কসম, আল্লাহর উদ্দেশ্যে যে জিনিস লইতে আপনার মন চায়, তাহা যদি তুমি না লও, তবে তোমাকে কিছুতেই ভালো লোক বলিব না। মানে অন্ধ মানুষটা এত আল্লাহর ভক্ত, এত আল্লাহর প্রতি কৃতজ্ঞ, উনি ভয় থেকে, আল্লাহর ভয় থেকে উনি বলতেছে, আল্লাহর উদ্দেশ্য করে তোমাকে বলতেছি, তুমি যদি না নাও আমার ছাগল, তাহলে কিন্তু আমি তোমাকে মন্দ লোক ভাববো, আমি তোমাকে ভালো ভাববো না। তোমাকে, তুমি কিছু কথার কথার বলছো, আমি তো তোমাকে সাহায্য করতে চাই, কারণ তুমি বলছো তুমি বিদেশি, তোমার পথ যাওয়ার চলার খরচটা শেষ হয়ে গেছে, তুমি কিভাবে দেশে পৌঁছাবা, তাহলে আমি তোমাকে ছাগলটা দিয়ে দেবো। ফেরেশতা তখন কি বললেন, দেখো বাস, তোমার জিনিস তোমারই থাক, তোমাদের পরীক্ষা লওয়া হইল, আল্লাহ তোমার ওপর খুশি হয়েছেন আর তোমাদের ওপর বেজার হয়েছেন। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ লাইন। আল্লাহ অন্ধ লোকের প্রতি কি হয়েছেন? খুশি হয়েছেন। এই যে খুশি হওয়া, আমরা পরীক্ষায় খাতায় লিখলাম আল্লাহ আনন্দ পেয়েছেন, আল্লাহ ভালো বলেছেন, এগুলো লিখলে হবে না। তখন আমরা পরীক্ষার খাতায় লিখতে হবে যে আল্লাহ খুশি হয়েছেন। এবং আরেকটা জিনিস কি, বেজার হয়েছেন। আমরা বলবো যে মন খারাপ করছে পরীক্ষায় লিখবো, বা ভালো হয় নাই তাদের খারাপ হয়েছে এভাবে লিখবো। কিন্তু আমি যদি বেজার শব্দটা লিখতে পারি, মন্দ হয়েছেন এবং বেজার হয়েছেন এভাবে লিখতে পারি, তাহলে স্যার মনে করবে ও বইয়ের ভাষায় লিখছে, ও তো জানে, বইয়ের শব্দগুলো জানে, ওর মধ্যে বেসিকটা ভালো আছে। তাহলে এভাবে আমরা বেসিকটা শিখবো। আর একটা নতুন শব্দ শিখলাম, এই বেজার। বেজার শব্দটা হচ্ছে হিন্দি শব্দ। বেজার শব্দটা কি? এটা একটা হিন্দি শব্দ। আচ্ছা, তাহলে এখানে একটু জিনিস খেয়াল করো, যে আমরা এভাবে আমাদের যে গল্পটা আছে, গল্পটা, আমাদের যে গল্পটা আছে, এই গল্পটা আমরা শিখে ফেললাম, ঠিক আছে। এখন আমরা আমাদের স্লাইডে যাব, যে আমি তো গল্পটা শিখলাম, গল্পটা শেখার পর তাহলে গল্পটা আমরা যদি সারমর্ম করি 1 2 লাইনের মধ্যে, সেটা হচ্ছে আল্লাহ একজন ফেরেশতা পাঠিয়েছেন। ফেরেশতা 3 জন লোকের মধ্যে পরীক্ষা করতেছেন। একজন ছিলেন ধবল, সর্বাঙ্গে ধবল, একজন ছিলেন টাক মাথার লোক, একজন ছিলেন অন্ধ। তো ধবল রুগী যিনি, টাক মাথার ব্যক্তি যিনি, আর এই 2 জন পরীক্ষায় পাশ করেনি। আর অন্ধ লোক, উনি আল্লাহর রাস্তায়, আল্লাহর ওয়াস্তে উনি ধবল ফেরেশতাকে সাহায্য করতেছেন। সাহায্য করার কারণে আহ সাহায্য করার কারণে সাহায্য করার কারণে কি হয়েছে, সাহায্য করার কারণে ফেরেশতা ওনার উপর খুশি হয়েছেন।
ফেরেশতা খুশি হয়ে বলছেন যে তোমার জিনিস তোমারই থাক, আল্লাহ তোমার ওপর খুশি হয়েছেন। আর আল্লাহ এই ধবল রুগী এবং টাকমাথা লোকের ওপর বেজার হয়েছে। তাহলে এটাই ছিল মূল গল্পটা। এখন গল্প তো আমরা শিখে ফেললাম। গল্প শেখার পর আমরা দেখব, আমরা এই শব্দের অর্থগুলো তো আমরা মোটামুটি শিখে ফেললাম। তাহলে শব্দের অর্থ আগে পড়ে নিয়ে, গল্প পড়ে না বুঝলে আবার শব্দের অর্থ একবার দেখে নিয়ে ভালো করে গল্পটা বোঝাটা ভালো, না আগে একবার গল্পটা পড়ে নিলাম কিছুই বুঝলাম না, থাক রেখে দেই, দাগাদাগি না করি, ইম্পর্টেন্ট কথাগুলো না করি, তাহলে রেখে দেই, কোনটা ভালো? তোমরা একটু আমাকে কমেন্টে লিখো তো, বা মুখেও বলো যে স্যার কোনটা ভালো, একটু বলো তো। ইসমাইল আর শব্দার্থ পড়া। হ্যাঁ, শব্দার্থ পড়া। ইসমাইল তুমি একটু বলো তো কোনটা ভালো। এখানে নোমান আছো, নোমান তুমি একটু বলো তো কোনটা ভালো, বা কমেন্টে লিখো, কমেন্টে লিখো। কমেন্টে বলবো নাকি মুখে? আচ্ছা মুখে বলো, সমস্যা নেই, মুখে বলো। জি স্যার। প্রথমে গল্পটা ভালো করে বুঝে পড়তে হবে, না বুঝলে শব্দার্থ আছে, শব্দার্থ ভালো করে পড়ে বুঝে নিতে হবে। হ্যাঁ, তোমাকে থ্যাংক ইউ যে তুমি ভালো বুঝতে পারছো। জি, আমাদের এভাবে গল্পটা নিয়ে পড়তে হবে। এখন আমরা যেটা করব, এখন আমরা আহ আমরা আহ পাঠ পরিচিতিটা একটু পড়ে নেব। পাঠ পরিচিতি মানে কি? পাঠ পরিচিতি মানে পাঠ পরিচিতি মানে বইয়ের ভাষায় কি বলা আছে। মানে আমরা তো চেষ্টা করব যে বইয়ের ভাষায় লেখার। কেন বইয়ের ভাষায় লিখবো? কারণ বইয়ের ভাষায় লিখলে স্যাররা খুশি হবেন যে স্টুডেন্টরা পড়াশোনা করছে। তাহলে বইয়ের ভাষায় কি? এখানে দেখো, এই যে গল্পটা, এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, এটা সাধু রীতিতে লেখা। সাধু রীতি কি, চলিত রীতি কি? আমি যে তোমাদের সাথে এতক্ষণ ধরে কথা বলে আসতেছি, এটা চলিত রীতি। মানে আমরা যেটা কথায় লিখি, বইয়ের ভাষায় লিখি, খাতায় লিখি, এটা চলিত ভাষা। এই যে দেখো, আরব দেশে 3জন লোকে পরীক্ষা করার আহ জন্য আল্লাহ একজন ফেরেশতা পাঠান। এদের একজন ধবল রোগী, একজন টাকলা, একজন অন্ধ, এই যে এইভাবে লিখলাম, এগুলো চলিত রীতি। কিন্তু সাধুরীতি কি? একদা একজন ফেরেশতা ছিলেন। এই যে দেখো, তোমাদের গল্পের মধ্যে আমি আবার চলে যাই, দেখো মানে সাধুরীতি বলতে কি বোঝানো হয়। এই যে দেখো, এখানে একটা কথা লেখা আছে যে এই যে লইতে লইতে বা করিয়াছেন, এই যে লইতে করিয়াছেন, যাহা, এই যে যাহা, এগুলাকে বলা হয় চলিত রীতির উদাহরণ। যাহা তাহা করিয়াছেন, লইতে, তারপর ফিরিয়া যাইতে পারি, এভাবে লিখলে চলিত মানে সাধুরীতিতে সর্বনাম এবং ক্রিয়াপদ। এই যে এই যাহা, এটা সর্বনাম, এবং এই যে ফিরিয়া যাইতে, এটা ক্রিয়াপদ। ক্রিয়াপদ এক বিশেষ গঠন রীতি মেনে চলে। বিশেষ গঠন রীতি মানে কি? একটু কঠিন, একটু অনর ভাষা, একটু কেমন কেমন, আমরা তো ওভাবে লিখে আসিনি। এই যে দেখো, চাই, চাহিতেছি, আমরা বলি চাইছি বা চেয়েছি, এটা না, আমি বলতেছি চাহিতেছি। এইটাকেই বলা হয় সাধুরীতি। তাহলে আমাদের এই যে আহ সাধুরীতি, আমাদের এই যে আহ সততার পুরুষের গল্পটি রয়েছে, এটা সাধু রীতিতে লেখা। তারপর বলা আছে যে এই হাদিসের কাহিনী বর্ণিত। এই গল্পের মূল বাণী হচ্ছে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন এবং সৎ লোককে যথার্থ পুরস্কার দেন। তাহলে এই কবিতা, কবিতা না, এই গল্প এবং কবিতার ক্ষেত্রেও আমরা এক কথায় কি বুঝায় সেটা বুঝে নিব। এই পুরো গল্পটা পড়ে এক কথায় আমি যেটা বুঝতে পারলাম, আল্লাহ মানুষকে পরীক্ষা করেন এবং সৎ লোককে যথার্থ পুরস্কার দেন। যদি আমরা পাঠ পরিচিতিটা ভালো করে না পড়ি, পুরো গল্পটা পড়ে আমরা কি এটা বুঝতে পারতাম? এটা কিন্তু বুঝতে না। পারতাম না। তাহলে পাঠ পরিচিতি পড়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং আমি তোমাদেরকে বলতেছি, আমি যেমন গল্পে বলছি যে কয়েকটা লাইন দাগায় রাখবা, একটু মুখস্থ করবা, এরকম পাঠ পরিচিতিরও কয়েকটা লাইন মুখস্থ করে নিবা। এটা মুখস্থ করার দরকার নাই, কয়েকবার পড়লে তোমার অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। আমরা পড়তে পড়তে শিখবো। একবার পড়ছি, 1 ঘন্টা ধরে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন, সৎ লোককে যথার্থ পুরস্কার দেন, সৎ লোককে যথার্থ পুরস্কার দেন, এভাবে না। আমরা কয়েকবার পড়ছি, খাতায় একবার দুইবার লিখছি, আমাদের ইনশাল্লাহ আল্লাহ চাইলে অনেক সহজভাবেই এটা মনে থাকবে। এটার জন্য এত মন খারাপ করতে হবে না যে আমার তো মনে হচ্ছে না, কি হবে। এটা মনে থাকবে তোমার। কি করতে হবে? কয়েকবার পড়তে হবে।
তাহলে সৎ লোককে যথার্থ পুরস্কার দেন, এটা আমরা বুঝলাম। তারপর এখানে দেখো আরব দেশে 3 লোককে পরীক্ষা করার জন্য আল্লাহ ফেরেশতা পাঠান, এগুলো আমরা গল্পে পড়ছি। তারপর দেখো কিছুদিন পর এদের পরীক্ষা করার জন্য ফেরেশতা গরিব বিদেশিদের ছদ্মবেশে যান, এগুলো আমরা পড়ছি। তারপর দেখো এখানে আছে যে আল্লাহ তার উপর খুশি হলেন এবং তার সম্পদ রয়ে গেল। কার উপর খুশি হলেন? অন্ধ লোকের উপর। প্রথম 2 জনের উপর আল্লাহ অসন্তুষ্ট হলেন এবং তাদের অবস্থা আগের মতো হয়ে গেল। অকৃতজ্ঞরা তাদের অকৃতজ্ঞতার উপযুক্ত ফল পেল। এখানে দেখো অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ এক কথায় প্রকাশভাবে লেখা হয়েছে। আহ এখানে অকৃতজ্ঞ মানে হচ্ছে যারা যারা উপকারীর যারা উপকারীর যারা উপকারীর উপকার যারা উপকারীর উপকার স্বীকার করে না, এটা এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশে অকৃতজ্ঞ বলা হচ্ছে। অকৃতজ্ঞ মানে হচ্ছে যারা উপকারীর উপকার স্বীকার করে না। তাহলে ধবল রুগী এবং হচ্ছে টাকমাথার লোক ফেরেশতা যে তাদের উপকার করেছিল এটা স্বীকার করে না। তো এই জন্য তাদেরকে বলা হচ্ছে অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ বানানটা তোমরা একটু খেয়াল করবা। অকৃতজ্ঞ বানানটা খুবই ইম্পর্টেন্ট। অকৃতজ্ঞ বানানটা খুবই ইম্পর্টেন্ট। এখানে এই বানানটা পরীক্ষায় ভুল হতে পারে তোমাদের, তো তোমরা একটু অকৃতজ্ঞ বানানটা মুখস্থ করে নিবা বা একটু শিখে নিবা। তাহলে অকৃতজ্ঞ কারা? যারা উপকারীর উপকার স্বীকার করে না, এক কথায় প্রকাশে অকৃতজ্ঞ বলা হয়। অকৃতজ্ঞরা তাদের অকৃতজ্ঞতার উপযুক্ত ফল পেল। তাহলে এই যে এভাবে বইয়ের ভাষায় লেখা, বইয়ের ভাষায় লিখলে ভালো নাম্বার তুলতে পারবা। তাহলে এখানে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন এবং সৎলোককে পুরস্কার দেন। তারপরে এই যে লাইনগুলো আছে, অকৃতজ্ঞ তাদের অকৃতজ্ঞতার উপযুক্ত ফল পেল, এইভাবে পরীক্ষায় লেখার চেষ্টা করব। তারপরে আমরা পরবর্তী স্লাইডে হচ্ছে হলো চলে যাই। আমরা এখন একটা এমসিকিউ দেখব, দেখি তো তোমরা এই এমসিকিউর উত্তর দিতে পারো কিনা। 1 নাম্বার এবং 2 নাম্বার এমসিকিউ এর একটু উত্তর করার চেষ্টা করো তো। স্যার পরীক্ষা নেওয়ার জন্য। হ্যাঁ, তার ফ্রেস্তা। পরীক্ষা নেওয়ার জন্য। পরীক্ষা নেওয়ার জন্য। হ্যাঁ, ফেরেশতারা কেন আরব দেশের লোকদের কাছে এসেছিলেন? পরীক্ষা নেওয়ার জন্য। হ্যাঁ, তোমরা যারা পরীক্ষা নেওয়ার জন্য বসছো তোমাদের উত্তর ঠিক আছে, যে তোমরা একটু পড়াশোনা করছো। দেখো আমি তোমাদের স্যার অনেক কষ্ট করে তোমাদেরকে শেখানোর চেষ্টা করতেছি। তোমরা যখন সঠিক উত্তর দিতে পারো তখন কিন্তু আমি অনেক খুশি হয়ে যাই। আমরা কিন্তু অনেক খুশি হই না, স্টুডেন্টরা পড়াশোনা করতেছে। আর আমাদের আমাদের পরিচয় হচ্ছে আমরা শিক্ষার্থী। তোমাদের পরিচয় হচ্ছে তোমরা শিক্ষার্থী। শিক্ষার্থী মানে কি? যে শিক্ষা অর্জন করবে, যে একটু শিখবে। একটু তো শিখলেই হয়ে যায়, দেখো না কত সহজ পড়াশোনা। একটু শিখে নিব আমরা, তাহলে এটা আমাদের পরীক্ষা করার জন্য। তারপরে এমসিকিউটা একটু উত্তর করো তো তোমরা। স্যার আল্লাহর প্রতি থাকায়। প্রতি আল্লাহর কৃতজ্ঞ প্রতি কৃতজ্ঞ থাকা। থাকা। আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা। হ্যাঁ হ্যাঁ, তোমাদের উত্তর ঠিক আছে, আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা। এই যে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা, এইটা উত্তর ঠিক আছে। আর এটা হচ্ছে পরীক্ষা নেয়ার জন্য। তোমাদেরকে ধন্যবাদ, তোমরা ঠিক বলছো। তারপর আমরা একটু একটা সৃজনশীল একটু দেখে আসি যে সৃজনশীল কি হয়। এখানে আরেকটা এমসিকিউ আছে, এই যে দেখো এই দুটো এমসিকিউ একটু আমরা শেষে শেষে এমসিকিউটা শুনবো। এখন আমরা একটু একটা সৃজনশীল দেখি। এটা তোমাদের বোর্ড বইয়ের সৃজনশীল। এই বোর্ড বইয়ের সৃজনশীলটা একটু তোমরা দেখো। এই যেখানে কালাম আবুল ও হাফিজ একই গ্রামে বাস করে, তাদের অবস্থা তেমন ভালো নয়, কোনো মতে দিন অতিবাহিত করে। এই কারণে হাজি সাহেব তারা জাকাতের টাকা দিয়ে আবুলকে একটা রিক্সা
কামালকে ভ্যান গাড়ি, হাফিজকে একটা সেলাই মেশিন কিনে দিলেন। তিনি বললেন তোমরা পরিশ্রম করে খাও, তোমাদের সাধ্য মতো গরিব মানুষের উপকার করো। কিছুদিন পর হাজী সাহেব তাদের পরীক্ষা করার জন্য একজন ভিক্ষুককে পাঠান তাদের কাছে সাহায্য দিতে। আবুল এবং কালাম কোনো সাহায্যই করলো না। তা হাফিজ বিনা পয়সায় ভিক্ষুকের জামা সেলাই করে দিল। তাহলে এখানে দেখো, স্বর্গীয় দূত কতজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন। এই যে আমি তোমাদেরকে ক্লাসের শুরুতে বললাম, একটা এমসিকিউ আমি ধরবো, এটা কিন্তু তোমাদের সৃজনশীলে বা এমসিকিউতে কিন্তু আসবে। তাহলে এখন একজন আমাকে বলো যে এই যে কতজন ইহুদিকে পরীক্ষা করছিলেন। তাহলে এখন একজন তিনজন। আমাকে বলো। হ্যাঁ, তোমার উত্তর ঠিক হয়েছে যে জন। 3 জন। 3 জনকে তিনজনের পরীক্ষা পরীক্ষা করছিলেন। করছিলেন। তাহলে দেখছো পড়াশোনাটা কত সহজ। একটু দাগায় রাখলে তুমি কিন্তু পরীক্ষায় এসে প্রশ্ন কমন পাচ্ছ। তাহলে যদি অনেক দিন পরে এসে গল্পটা পড়ো, তাহলে দাগায় রাখলে কিন্তু তোমার এগুলো মনে হবে। তাহলে দাগায় দাগায় ইম্পর্টেন্ট লাইনগুলো দাগায় দাগায় পড়বো আমরা। ঠিক আছে। তারপরে দেখো, প্রশ্ন হচ্ছে স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন কেন? এই যে মানুষকে কেন, হ্যাঁ হ্যাঁ, আমরা পরীক্ষা করার জন্য। যে পরীক্ষা করার জন্য কিন্তু পরীক্ষা তোমরা করার পরীক্ষা জন্য। করার জন্য। হ্যাঁ তোমরা ঠিক বলছো, হ্যাঁ হ্যাঁ তোমাদের উত্তরগুলো ঠিক আছে। আমরা তো সৃজনশীল লিখবো। তোমরা যেহেতু 6-এ আছো এবং তোমরা সৃজনশীল কিভাবে লিখতে হয় এখনো জানো না, তাই তোমাদের জন্য আমি সৃজনশীল কিভাবে লিখতে হয় এটার জন্য এই স্লাইড নিয়ে আসছি। আমাদের যে ইডু পরিবার শিক্ষা প্রতিষ্ঠানটা আছে, ইডু পরিবার কিন্তু আমরা সবচেয়ে বেশি চাই তোমরা অনেক ভালো বুঝতে পারো, তোমরা অনেক ভালো শিখতে পারো। ঠিক আছে। এই জন্য আমরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করতেছি তোমরা আমাদের সাথে থাকবা, আমাদের পরীক্ষাগুলো আমাদের ক্লাসগুলো অ্যাটেন্ড করবা। ক্লাসগুলো অ্যাটেন্ড করলে কি হবে, তুমি অনেক ভালো শিখতে পারবা, ভালো বুঝতে পারবা। তুমি অন্য আর কয়েকটা স্টুডেন্টের থেকে অনেক বেশি স্মার্ট হবা, অনেক ভালো স্টুডেন্ট হবা। কারণ আমরা চেষ্টা করি সর্বোচ্চ শেখানোর জন্য, সর্বোচ্চ চেষ্টা করি। দেখো, তোমরা যদি না বুঝতে পারো তাহলে কিন্তু আমাকে প্রশ্ন করতে পারতেছো, তাহলে তুমি ভালো শিখতে পারতেছো না, ভালো শিখতে পারতেছো। আমাদের সময় যেহেতু কম, তাই আমরা একটু সৃজনশীলটা একটু দেখি যে সৃজনশীল আমরা কিভাবে লিখবো। এই যে দেখো, স্বর্গীয় দূত, এখানে বলা হচ্ছে যে ফেরেশতা হলেন আল্লাহর দূত, তারা নূরের তৈরি। মহান আল্লাহ মানব জাতিকে কখনো কখনো পরীক্ষা করে থাকেন। এই পরীক্ষা তিনি সবাইকে এককভাবে করেন না, আল্লাহ তাআলা এমনই ভাবে 3 জন ইহুদিকে পরীক্ষা করার জন্য আহ ইচ্ছা পোষণ করলেন। আচ্ছা, তাহলে দেখো, এই যে স্বর্গীয় দূত কি করে সেটা হচ্ছে হলো কাজের দায়িত্ব দেন এবং এখানে দেখো আল্লাহ যা হুকুম পালন করে ইহুদিদেরকে পরীক্ষা করার জন্য স্বর্গীয় দূত ছদ্মবেশ ধারণ করেছিলেন। তাহলে আমি একটু তোমাদেরকে গুছাই বলি। খ নাম্বার যেহেতু 2 নাম্বার, এটা যেহেতু 2 নাম্বারের উত্তর, তাহলে 2 নাম্বারের জন্য আমরা কিভাবে লিখব। আমরা প্রথমেই লিখবো যে স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন কেন। একটা লাইন, এক লাইনে লিখবো স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন মানুষকে পরীক্ষা করার জন্য, যেটা আমরা পাঠ পরিচিতিতে দেখে আসছি। পাঠ পরিচিতি কোথায় দেখে আসছি, এই যে দেখো, পাঠ পরিচিতির যে আমাদের লাইন ছিল, আমাদের যে লাইন ছিল এখানে আমরা দেখে আসছি। এই যে দেখো, এই যে এখানে এখানে আমরা দেখে আসছি। এই যে দেখো, এখানে আমরা দেখে আসছি যে হচ্ছে হলো মা- আল্লাহ মানুষকে পরীক্ষা করেন এবং সৎ লোককে যথার্থ পুরস্কার দেন। তাহলে আমরা যে এই যে স্লাইডে আমাদের যে আছে, এই যে এইখানে, এখানে যে আমাদের স্লাইডটা আছে এখানে দেখো, এখানে হচ্ছে হলো আহ আল্লাহ স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশে ধারণ করেছিলেন কেন, মানুষকে পরীক্ষা করার জন্য। এটা এক লাইনে লিখলাম। লেখার পর আমি বললাম যে স্বর্গীয় দূত কে, ফেরেশতা হলেন আল্লাহ দূত নূরের তৈরি, এভাবে লিখলাম। তাহলে আমরা 2-এর মধ্যে কিন্তু 2 পেয়ে যাব, 2-এর মধ্যে 2 আমাদের হয়ে যাবে। এখানে কিন্তু আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে সময়ের সাথে লিখা। 2 নাম্বারের জন্য কিন্তু আমরা বেশি লিখবো না, তাহলে আমাদের কিন্তু সময় থাকবে না। একটা সৃজনশীল লিখতে গেলে 20 থেকে 22 মিনিটের মধ্যে একটা সৃজনশীল লিখতে হবে। তাহলে 1 নাম্বারটা তুমি 1 মিনিট বা 2 নাম্বার 2 মিনিটে লিখে ফেলবা। তারপর হচ্ছে তোমার 2 নাম্বারের যে প্রশ্নের উত্তরটা রয়েছে, এই 2 নাম্বারের প্রশ্নের উত্তরটা 2 নাম্বারের জন্য 4-5 লাইন তো লিখতে হবে। তাহলে এক লাইনে লিখলা স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন মানুষকে পরীক্ষা করার জন্য। তারপর 2-3 লাইন এটা লিখে ফেললাম। তারপর এখন আসো, এই যে গ আছে, এই গ এর উত্তরটা আমরা কিভাবে করব।
আচ্ছা দেখো, আমরা গ নাম্বারের উত্তরটা কিভাবে করব এটা একটু আমরা একটু দেখি। গ নাম্বার উত্তর করার জন্য আমরা কি করলাম, আমাদের প্রশ্নটা ছিল স্বর্গীয় দূত মানুষের ছদ্ম ধারণ করেছিলেন কেন? কামাল ও আবুলের কাজের মাঝে সততার পুরস্কার গল্পের ধবলরুখি ও টাকমাথার দিকটি প্রতিফলিত হয়েছে। তোমাদের আহ প্রশ্ন আমাদের যেটা ছিল, আমাদের প্রশ্ন ছিল গ নাম্বারে। গ নাম্বারের প্রশ্নটা একটু আমরা দেখি। আমাদের গ নাম্বারের প্রশ্নটা ছিল কামাল ও আবুলের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের যে দিকটি প্রতিফলিত হয়েছে। কামাল এবং আবুলের মধ্যে সততার পুরস্কার গল্পের কোন দিকটি? সততার পুরস্কারের ধবল রুগী এবং টাকমাথার লোক যিনি রয়েছেন তার বৈশিষ্ট্য এখানে দেখা যায়। তাহলে এটা আমরা এক লাইনে লিখে ফেললাম। এক লাইনে লিখে ফেললাম, এক লাইনে লিখে ফেললে আমি 1 নাম্বার পেলাম। পরীক্ষার খাতায় তুমি যদি এই একটাই লিখতে পারো, এক লাইনেই লিখতে পারো, তাহলে তুমি 3-এর মধ্যে 1 নাম্বার পাবা। এটা হচ্ছে 3 নাম্বারের প্রশ্নের উত্তর। তাহলে এখানে যদি তুমি শুধু এই লাইনটাই লিখো তাহলে কিন্তু 1 নাম্বার পেয়ে যাবা। বোঝা যাচ্ছে? তারপর আমরা কি লিখবো, তারপর আমরা বই থেকে লিখবো আমি বইয়ের মধ্যে কি পেয়েছি। উদ্দীপকের সাথে মিল, এই যে সততার পুরস্কার গল্পে আমরা দেখতে পাই ধবল রুগী ও টাকমাথা আল্লাহর কৃপা স্বর্গীয় দূতের সাহায্যে ভালো হয়েছে। তারা দূতের দেওয়া ইট এবং গাই পেয়ে প্রচুর ইট এবং গাভীর মালিক হয়ে সুখের দিন অতিবাহিত করছে। কিন্তু এই দূত যখন পুনরায় ছদ্মবেশ ধারণ করে তাদের কাছে সাহায্যের জন্য আসেন এবং তাদের পূর্বের কথা সম্পূর্ণ স্বীকার করে। এই যে বইয়ের কথা লিখলাম এইটাকে বলা হয় অনুধাবন। এই যে এই প্রশ্নগুলোর কিন্তু নাম আছে, জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবন 2 নাম্বারে, 3 নাম্বারে হচ্ছে প্রয়োগ, আহ, ঘ নাম্বার মানে 4 নাম্বার প্রশ্নটা উচ্চতর দক্ষতা। এই গ নাম্বার প্রশ্নে প্রথমে জ্ঞানমূলক কথাটা লিখলাম, 1 নাম্বার পেলাম। তারপর বোর্ড বই থেকে লিখলাম, এখানে 1 নাম্বার পেলাম। আর উদ্দীপকের সাথে মিল করে লিখলাম, এখানে 1 নাম্বার পেলাম। তাহলে 3 নাম্বারে কিন্তু আমরা 3 পেয়ে যাব। তাই গ নাম্বারে 3টা প্যারা লিখতে হয়। এটা লেখার সিস্টেম তোমরা তোমাদের গাইড বইয়েও কিন্তু এভাবে লিখতে দেখতে পাবা। গাইড বইয়েও কিন্তু গিয়ে দেখবা যে স্যার ঠিক বললো কিনা। গাইড বই কেন এইভাবে লিখা আছে জানো তোমরা? গাইড বই লিখা আছে কারণ এই ফরম্যাটটাই বেশি প্রচলিত, এবং এভাবে লিখলেই আমরা শিক্ষকরা মনে করি না স্টুডেন্টরা অনেক ভালো জানে এবং অনেক ভালো উপস্থাপন করতে পারে। পরীক্ষার খাতায় মিম, নোমান, তারপর ফাতিমা তোমরা কিন্তু থাকবা না। তারপর হচ্ছে হলো সাগর তোমরা কিন্তু থাকবা না। থাকবে কে? থাকবে তোমাদের খাতা। তো তোমরা যদি খাতায় লিখতে পারো ভালো করে তাহলে কিন্তু শিক্ষক ভালো নাম্বার দিবেন। তাহলে আমরা এই যে গ নাম্বার প্রশ্নটা আছে, আচ্ছা দেখো, এই যে আমাদের গ নাম্বার আছে আমরা কি বলতেছিলাম, তোমরা অনেকে বললো যে স্যার স্ক্রিনটা বোঝা যাচ্ছে না। এখন কি স্ক্রিনটা বোঝা যাচ্ছে? দেখো তো। জি। হ্যাঁ স্যার। আচ্ছা, তোমরা এইভাবে শেয়ার করবা যখন বুঝতে পারবে না। আমি তো তোমাদের স্যার, তোমাদের ভালোর জন্যই তো আমি এখানে আছি। ইডু পরিবার কিন্তু শিক্ষার্থী বান্ধব। আমরা চাই তোমরা অনেক ভালো করো, তোমরা জীবনে অনেক বড় হও। তাহলে দেখো আমাদের যে 3 নাম্বার প্রশ্ন, এখানে প্রথমে এক লাইনে মানুষঙ্কের মতো আমরা কেন প্রতিফলিত হলো সেটা লিখলাম, লিখে 1 নাম্বার পেলাম। তারপর আমরা বই থেকে এইটা নিলাম, এখানে 1 নাম্বার পেলাম। তারপর উদ্দীপকের সাথে বইয়ের মিল ছিল, এটা বললাম, এখানে 1 নাম্বার পেলাম। গ নাম্বারটা এইভাবে লিখলেই 3-এ 3, কোনো নাম্বার মিস নাই। এখন বলতে পারো স্যার আমার যদি পরীক্ষায় সময় না থাকে তাহলে এইটা লিখলেই 1 নাম্বার। তারপর এইটার সাথে মিলায়া তুমি উদ্দীপক একটু লিখলেই 1 নাম্বার। অন্তত 2 তো পাবো আমরা কোনো নাম্বার পাওয়ার থেকে। সময় না থাকলে আমরা এভাবেও লিখতে পারি। তারপর দেখো এই ঘ নাম্বার প্রশ্নের উত্তরটা, ঘ নাম্বার প্রশ্নের উত্তরটা আমরা কিভাবে লিখবো। আচ্ছা দেখো, ঘ নাম্বার প্রশ্নের উত্তরে আমরা লিখব, প্রশ্নটা এখানে বলা আছে যে হাফিজের কাজের মধ্যেই সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত, কথাটি বিশ্লেষণ করো। হাফিজের কাজের মধ্যেই সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত, কথাটি বিশ্লেষণ করো।
তাহলে আমি যদি ওই গ নাম্বার যেমন এক লাইনে লিখছি, তাহলে ঘতেও এক লাইনে লিখলে কি নাম্বার দিবে? ওইখানে কিন্তু এক নাম্বার দিবে না। কারণ এখানে বলা হয়েছে যে নিহিত, কথাটা কি সত্য না মিথ্যা? তুমি লিখছো সত্য, সত্য লিখছে, শিক্ষক যদি বলে না এটা মিথ্যা, এইখানে কিন্তু এক নাম্বার আমরা পাবো না। আমরা এক নাম্বার পাবো কখন? যখন এটা লিখার পরে আমরা আবার পরবর্তীতে ব্যাখ্যা করব। তাহলে এটা লিখলাম, এটা এক নাম্বার আমি পাবো, কিন্তু স্যাররা এক নাম্বার দিবে না। স্যাররা এক নাম্বার কখন দিবে? যখন তুমি পরে এই লাইনগুলা লিখবা। তাহলে সততার পুরস্কার গল্পে সততা নৈতিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরা হয়েছে, যা তৃতীয় ব্যক্তি অন্ধ ইহুদির আচরণে প্রকাশ পেয়েছে। এই যে কথাটা আমি লিখলাম, তখনই আমাকে এই এই প্যারাটা সহ এখানে এক নাম্বার দিবে। তারপর আমি শেষে এই লাইনটা আরেকটু বিস্তারিত করে লিখলাম। এখানে আমরা 2 লাইন দেখতে পাচ্ছি, তোমরা আরেক লাইন বেশিও লিখতে পারো। এখানে 2 থেকে 4 লাইন লেখা যায়। আমরা বেশি লিখবো কিসের ভিত্তিতে? বেশি লিখবো আমাদের হাতে সময় থাকার ভিত্তিতে। আমাদের হাতে যখন বেশি সময় থাকবে, তখন আমরা একটু বেশি বড় করে লেখার চেষ্টা করব। কিন্তু আমরা এটা এখানে উপস্থাপন করতেছি, একদম না লিখে আসবো না। যেটা লিখলেই আমরা 4-এর 4 পাবো, ওইটা আমরা শেখানোর চেষ্টা করতেছি। তাহলে প্রথমে আমরা এই যে প্রতিফলিত হলো বা শিক্ষাটি নিহিত, সত্য মিথ্যা যাচাই করলাম, এটা আমরা লিখলাম। লেখার পর উদ্দীপক লিখবো না, বই থেকে লিখবো। বই থেকে কি বোঝানো হলো লিখলাম। এইটা মিলে আমি 1 নাম্বার থেকে 2 নাম্বার পাবো। তারপর উদ্দীপকে এই সম্পর্কে কি বলা আছে এটা লিখবো। এইটা আমরা লিখবো। তারপর আমরা কি করব এখানে? তারপর আমরা উদ্দীপক এবং বইয়ের কথা বলে হচ্ছে হলো শেষ করে দেব। তাহলে ঘ নাম্বারে কি করলাম? প্রথমে কেন নিহিত কথাটি বিশ্লেষণ করব, কিন্তু তার আগে বললাম সার্থকভাবে ফুটে উঠেছে। তারপর লিখলাম বই থেকে। তারপর উদ্দীপকের কথাটা লিখলাম। তারপর উদ্দীপক আর বই মিলিয়ে লিখবো। এই যে 4টা প্যারা করলাম, 4টা প্যারা করলে স্যাররা কি 4 নাম্বার না দিয়ে থাকতে পারবে বলো তোমরা? অবশ্যই 4-এ 4 পাবা। তো তোমরা যারা 6-এ আছো, এখন থেকেই তোমাদের সামনের যে পরীক্ষাগুলো আছে সেখানে এইভাবে লেখার চেষ্টা করবা। দেখো, আমরা বলছি যে লাস্টে আমরা একটা এমসিকিউ এর মতো নিব। দেখি তো এমসিকিউ আমরা পারি কিনা। তাদের জন্য আমি এই এমসিকিউটা দিলাম। এখন তোমরা এমসিকিউটা তোমাদের দেখা যাচ্ছে কিনা একটু দেখো তো। এমসিকিউটা দেখা যাচ্ছে কিনা একটু দেখো তো। জি না স্যার। স্যার, জি দেখা যাচ্ছে। জি স্যার, জি জি। হ্যাঁ, এখন দেখো দেখা যাচ্ছে কিনা। জি স্যার। হ্যাঁ, স্যার একটু এখন আগে যেটা রাখছিল ওটা তো ঠিক ছিল। আচ্ছা 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 আচ্ছা, এখন এখন বেশি দেখো। মানে বেশি হয়ে গেছে। আর একটু হয়েছে 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 হয়ে। আচ্ছা, এখন তোমরা 3 নাম্বার প্রশ্নের উত্তরটা বলো। বলে তোমাদের কোনো অসুবিধা বা বুঝতে পারো না কিনা। আমাদের ক্লাসটা শেষ হয়ে গেছে, মানে আমাদের পড়ানো শেষ। এটা তোমাদের একটা পরীক্ষা দিলাম আমি। এটার পাশাপাশি বলো যে তোমরা কোনো কিছু বুঝতে পারলা না পারলা কিনা, বা এখনো বুঝতে পারো নাই, যে স্যারের কথাটা একটু কঠিন লাগলো বা বুঝতে পারিনি এমন কিনা। আচ্ছা দেখো, এখানে বলা আছে নন্দীপাড়া গ্রামের নওশাদ পরোপকারী মানুষ। এই তো সেদিন প্রতিবেশী কাশিমের বাড়িতে আগুন লাগলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাশিমকে নিশ্চিত মৃত্যুতে উদ্ধার করেন নওশাদ। নওশাদ কি করেন? নওশাদ হচ্ছে উদ্ধার করেন। নওশাদ উদ্ধার করেন কাকে? নওশাদ উদ্ধার করেন হচ্ছে কাশিমকে। এর কিছুদিন পর নওশাদ একটি দুর্ঘটনা হাসপাতালে যখন চিকিৎসাধীন, তখন কাশিম তার নিজের রক্ত দিয়ে নওশাদকে সুস্থ করে। তার উদ্দীপকে কাশিমের সাথে সততার পুরস্কার গল্পের কার মিল আছে? আছে অন্ধ লোকের, অন্ধ লোকের। এই গেল আমাদের প্রশ্নের উত্তর। তোমরা অনেকেই পারছো, অনেকেই কমেন্টে লিখছো যে স্যার অন্ধ লোক। হ্যাঁ, তোমাদের উত্তরটা সঠিক হয়েছে। তাহলে আমরা যদি সামারি করি, আমরা যদি পুরো আমাদের এই আজকের লেকচারটা যদি আমরা সামারি করি বা সারমর্ম করি বা ছোট করে বলতে চাই, তাহলে কি বুঝলাম? গল্প পড়ার ক্ষেত্রে শব্দের অর্থটা আগে একবার দেখে নিব। যে শব্দগুলো আমি আগে শুনি নাই বা দেখি নাই, সেগুলো একবার দেখে নিব। দেখে নিয়ে গল্পটা পড়তে আসবো। গল্পটা পড়তে আসলে ওই শব্দগুলো যখন থাকবে, যেটা আমি জানি না, আমার একটু মনে হবে ও তো আমি একটু দেখে আসছি। বা যদি ভুলে যাই, আবার একটু শব্দার্থের ওখানে দেখে নিলাম। দেখে নিয়ে আমি পুরো লাইনগুলোর অর্থ বুঝে গেলাম।
বুঝে নেওয়ার পর কি করলাম, ইম্পর্টেন্ট যে শব্দগুলো আছে, ইম্পর্টেন্ট যে লাইনগুলো আছে, এগুলো দাগাই ফেললাম। দাগাই ফেললাম কেন, আমার এমসিকিউ এ লাগবে, এমসিকিউ এ ভালো করতে হবে, সৃজনশীলে ভালো করতে হবে। সৃজনশীলে ভালো করার জন্য লাইনগুলো দাগাই রাখলাম, কয়েকবার পড়ে পড়ে একটু মুখস্থর মতো করে নিলাম। এমসিকিউ ভালো করার জন্য নোট করে রাখলাম। আমি তো গল্পটা পড়ার পর কালকেই পড়বো না, কয়েকদিন গিয়ে পরে গিয়ে পড়বো। সেক্ষেত্রে আমি কি করলাম, নোট করে রাখলাম, খাতার পাশে বইয়ের পাশে লিখে রাখলাম। আমি কয়েকদিন পর পড়লে আবার আমার মনে চলে আসবে, তাহলে আমার ভয় লাগবে না, আমার তো গল্পটা কিচ্ছু মনে নেই এমন হবে না। বোঝা গেছে? এগুলো হলো একটা গল্প পড়ার বেসিক, কিভাবে একটা গল্প পড়তে হয়। আর পাশাপাশি এমসিকিউ নৈবিত্তিক এবং সৃজনশীল দুইটাই চর্চা করতে হয়। এমসিকিউ নৈবিত্তিক আমাদের যে বাজারে গাইড বইগুলো আছে, গাইড বইগুলো থেকে তোমরা দেখে নিবা। আর সৃজনশীল কিভাবে লিখতে হয় গাইড বইয়ের মধ্যে উত্তরগুলো দেয়া থাকে, ওখান থেকে দেখে নিবা। এবং আমাদের আজকের যে স্লাইড, এখানেও কিভাবে লিখতে হয় আমি তো তোমাদেরকে বললামই। তোমাদের কেউ কি আছো যে আমার কথা বুঝতে পারোনি? আমি কিন্তু এই ক্লাসটা আমার শেষ করতেছি। হ্যাঁ, তোমরা কয়েকজন বলো যে বুঝতে পারছো কিনা, তাহলে আমি ক্লাসটা শেষ করব। জি স্যার। জি স্যার। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বলো বলো, কোনো সমস্যা আছে কিনা তোমাদের, বুঝতে পারোনি এমন আছে কিনা? আচ্ছা, অনেকে কমেন্টে লিখতেছে যে স্যার বুঝতে পারছি। হ্যাঁ, আরেকজন কমেন্ট করলা যে স্যার বুঝতে পারছি। হ্যাঁ, তোমাদের ধন্যবাদ। তাহলে আমাদের এই ক্লাসটি আজকে এখানেই শেষ হলো। স্যার, লেখাগুলো যদি আরেকটু বড় হইতো তাহলে ভালো হতো, কারণ তাহলে চোখের উপরে তো চাপ পড়তো না আর কি, তাই আর আচ্ছা কি। ঠিক আছে, আচ্ছা নেক্সট ক্লাস থেকে আমরা স্লাইডটা বড় করে দেব। মানে আমার ল্যাপটপে আমি চেষ্টা করলাম, আমি ভাবছি যে তোমরা তো কেউ বলো নাই। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমি স্লাইডগুলো আরো বড় করে দিব যাতে তোমরা বুঝতে পারো। ওকে ঠিক স্যার, আছে? ওকে। আমরা ইডু পরিবার কিন্তু তোমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করতেছি, আর তোমাদের কিন্তু আমাদের কাছ থেকে গ্রহণ করতে হবে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগে পড়াশোনা করলাম, এখন শিক্ষকতা করতেছি, তোমাদের স্যার আমি, শিক্ষক আমি। তোমরা যদি আমার কাছে প্রশ্ন করো, আমার কাছ থেকে বুঝতে চাও, তাহলে কিন্তু আমি অনেক ভালো শিক্ষা দিতে পারবো। এখানে কিন্তু আজকে একটা এক কথায় প্রকাশ আমি শিখিয়েছি, যেটা চাকরির পরীক্ষায়, তারপর হচ্ছে হলো স্কুলের পরীক্ষায় আসবে। অকৃতজ্ঞ যারা উপকারীর উপকার স্বীকার করে না তারা অকৃতজ্ঞ। আমার মনে হয় তোমরা আজকে কৃতজ্ঞতা থাকবা। আমি তো ভালো করে ক্লাস নেওয়ার চেষ্টা করছি, তোমরাও অনেক ভালো বুঝছো। আমার মনে হয় তোমরা অনেক ভালোই বুঝতে পারছো, তাই না? সবাই বলো বুঝতে পারছো কিনা। জি জি স্যার, স্যার। বুঝতে পারছি। আচ্ছা, জি স্যার, সব ঠিক আছে। বুঝতে ঠিক পেরেছি। আছে, তাহলে তোমাদেরকে শুভরাত্রি, তোমরা ভালো থাকো। নেক্সট ক্লাসে স্যার, ইনশাল্লাহ আমাদের দেখা হবে। জন্য আসসালামু দোয়া আলাইকুম। করিয়েন যেন আমরা যেন ভালো করে করতে পারি। অবশ্যই আল্লাহর কাছে দোয়া থাকবে, তোমরা ভালো করে পড়তে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ তোমাদেরকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম আসসালাম। স্যার। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে।